এক্সট্রিম লেভেলের অকর্মা ও গরিব লোকটি যখন হঠাৎ একদিন জানতে পারে তার দাদা তার জন্য 37 বিলিয়ন ইয়েন সম্পত্তি রেখে গেছে আর এই টাকা সে উত্তরাধিকার সূত্রে পাবে, কিন্তু এই টাকা পেতে হলে তাকে মানতে হবে এক কঠিন শর্ত, তবেই সে পুরো সম্পত্তির মালিকানা পাবে। কি সেই শর্ত? আর কেনই বা শেষ পর্যন্ত তাকে এই টাকা আর গার্লফ্রেন্ডের মাঝে যে কোনো একটি বেছে নিতে বলা হয়েছিল? আচ্ছা গাইস, এই সিচুয়েশনে পড়লে তোমরা কি করতে? কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দাও। আর বেশি কথা না বলে আজকের এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। বলছিলাম 2018 সালে মুক্তিপ্রাপ্ত চাইনিজ কমেডি মুভি হ্যালো মিস্টার বিলিয়নিয়ার। এই মুভিটা এতটাই হাস্যকর যে শেষ পর্যন্ত কি হয় না জানলে তোমাদের ঘুমই উড়ে যাবে। তো শুরুতেই দেখানো হয় এই মুভির মেইন ক্যারেক্টার, যার নাম মিস্টার ওয়াং। এমনিতে পেশায় সে একজন গোলকিপার, কিন্তু মাঝে মধ্যে মেয়ে সেজেও গোলকিপিং করতে হয় তাকে শুধুমাত্র পেটের দায়ে। এদিকে জিন নামক এক লোক তাকে অনেক টাকার অফার করে বসে আপকামিং একটি ম্যাচ হারার জন্য, কিন্তু আমাদের ওয়াং বেচারা অকর্মা হতে পারে তবে ধোঁকাবাজ নয়, তাই সে খুব অ্যাটিটিউড দেখিয়ে তার অফারটা রিজেক্ট করে দেয়। তবে রিজেক্ট করেও তার কোনো ফায়দা হয়নি। ওই ম্যাচে ওর টিম 5টি গোল খেয়ে হেরে যায়। আর ম্যাচ শেষে ওয়াং বেচারা মনে মনে ভাবতে থাকে, এমনিতেও তো হারলাম রে ভাই, তখন টাকা নিতে কি সমস্যা ছিল? আর তার এমন গোলকিপিং দেখে প্রতিপক্ষের সবাই তাকে দিয়েই সেলিব্রেট করে। এদিকে তার বন্ধু জিয়াও প্রাণপণে দৌড়ে তার বাসার দিকে ছুটে আসে এটা দেখার জন্য যে ম্যাচ হেরে এই অকর্মা বন্ধুটির এখন কি অবস্থা। তো দরজার ফাঁক দিয়ে উকি দিতেই সে দেখে তার বন্ধু অধিক সুখে দেহত্যাগ করতে যাচ্ছিল। তাই সে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে যে সে আসলে মরতে যাচ্ছে না, বরং একটি লাইট লাগাচ্ছিল। তো যাই হোক, তারা দুইজন তখন তাদের দলের কোচের কাছে যায়। আর সেখানে গিয়ে তারা যা দেখলো পুরাই মাথা হট হয়ে যাওয়ার মতো ব্যাপার। কোচ তাদের জায়গায় একটি কুকুরকে দিয়ে গোলকিপিং করাচ্ছিল। আর এই অপমান নিতে না পেরে তারা সাথে সাথে টিম থেকে রিজাইন করে দেয়। আর গাড়িতে করে যাওয়ার সময় এক ভণ্ড প্রকৃতির লোক এসে তাদের সামনে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার নাটক শুরু করে দেয়। এমনিতেই তাদের মাথা গরম ছিল, তার উপর আবার এই লোকের ভণ্ডামি। তো দুই বন্ধু রেগে ওকে ইচ্ছে মতো ধুলাই করে দেয়। ঠিক ওই সময় জিয়াজু নামে একটি মেয়ে সেই ঘটনাটি দেখে ফেলে। এই মহিষী নারী আবার পেশায় টিকটকার, মানে বুঝতেই পারছেন। তাই সে দেরি না করে সাথে সাথে মোবাইল বের করে এই ঘটনাটি রেকর্ড করতে থাকে। সেই সাথে আশেপাশে সবাইকে ডেকে বলে তারা যেন এই অন্যায়ের প্রতিবাদ করে। আর এই লোকেরাও কিছু হুজুগে বাঙালির মতো সত্যমিতা যাচাই না করেই স্লোগান দিতে শুরু করে। আর এই দুইজনকে শ্বশুর বাড়ি অব্দি পাঠিয়ে দেয়। কিন্তু মিস্টার জিন এসে সবাইকে অবাক করে দিয়ে তাদেরকে জেল থেকে বের করে নিয়ে যায়। আর মিস্টার জিন হলো সেই লোক যে কিনা ওয়াংকে ম্যাচ হারার জন্য অনেকগুলো টাকা অফার করেছিল। সে আসলে আমাদের ওয়াং বাবাজিকে পরীক্ষা করছিল। সে দেখতে চেয়েছিল ওয়াং সৎ নাকি লোভী প্রকৃতির। তো পরীক্ষায় পাশ হওয়ায় আসল কাহিনী শুরু করেন মিস্টার জিন। তিনি ওয়াংকে একটি বিশাল বড় কোম্পানিতে নিয়ে যায়। সেখানে মিস্টার ইং এবং লাই নামের দুজন ট্রাস্ট ফান্ডারের সাথে তাদের দেখা হয়। এবার জিন বলে, তোমার আপন দাদা তো অনেক আগেই মারা গিয়েছে, তবে তোমার দাদার এক ভাই ছিল যে কিনা চীনের বিশাল একজন ধনী ব্যক্তি। সারা জীবন তিনি শুধু টাকাই কামিয়েছেন, কিন্তু কখনো বিয়ে করেননি। ফলে তার সম্পত্তির কোনো উত্তরাধিকারী নেই। তাই আপন ভাইয়ের নাতি হিসেবে তুমিই একমাত্র ব্যক্তি যে কিনা 37 বিলিয়ন ডলারের অধিকারী। আর এই কথা শুনে আমাদের ওয়াং তো তৎক্ষণাৎ একটা মিনি হার্ট অ্যাটাক করে বসে। আর কেনই বা করবে না? এই কথা শুনলে আমি নিজেও হার্ট অ্যাটাক করতাম ভাই। ওয়াং এর এই অবস্থা দেখে ওখানে থাকা বাকিরা বলে ওঠে, এখনই হাইপার হয়ে যেও না, টুইস্ট তো পুরোটাই বাকি। এই বলে তারা ওয়াং এর সামনে তার চাচাতো দাদার রেকর্ড করা একটি ক্লিপ চালিয়ে দেয়। সেখানে সেই ধনী দাদা ওয়াংকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোমার মতো একটি গাদা লোক যে কিনা মেয়ে সেজে গোলকিপিং করে সে প্রথম পরীক্ষায় পাশ করে আমাকে রীতিমতো হতাশ করে দিয়েছে। তবে আমার এই টাকার মালিক হতে হলে প্রথমে তোমাকে 1 মাসের মধ্যে 1 বিলিয়ন ডলার খরচ করে দেখাতে হবে, তাহলেই তুমি এই পুরো সম্পত্তির মালিক হতে পারবে। আর এইটা শুনে ওয়াং তো মহা খুশি, বলে এটা কোনো শর্ত হলো? ঠিক তখনই দাদা তার আসল চমক দেখিয়ে দেয়। সেই দাদা ওয়াং এর উপর কিছু অদ্ভুত ধরনের শর্ত ছুড়ে মারে, যা কিনা অবশ্যই তাকে মানতে হবে। প্রথম শর্ত ছিল এই টাকা ভুল করেও কোনো ইল্লিগাল রাস্তায় ব্যয় করা যাবে না। আবার এই টাকা দিয়ে নতুন কোনো গাড়ি বাড়িও কেনা যাবে না, এমনকি টাকাগুলো কোনো চ্যারিটি ফান্ডে দান করে দিলেও হবে না। শর্ত নাম্বার 2 হলো 100 জনের বেশি কর্মচারী রাখা যাবে না, এবং কাজ না করে অযথা তুমি তাদের বেতনও দিতে পারবে না। মার্কেট ভ্যালুর বেশি প্রাইস দিয়ে কোনো কিছু সে কিনতে পারবে না, এমনকি একটি জিনিস কিনে তা নষ্ট করে আবার সেটা কখনোই কিনতে পারবে না। মানে চিন্তা করেন এই বুড়া কোন লেভেলের খেলোয়াড় হলে এই ধরনের শর্ত দিতে পারে। আর সর্বশেষ শর্ত হলো এই ডিল তুমি কারো সাথেই শেয়ার করতে পারবে না। এবার সবগুলো শর্ত মানতে পারলে সেই টাকার মালিকানা তুমি পাবে, নয়তো সব প্রপার্টি কোনো ফান্ডে দান করে দেওয়া হবে। এখন এই পাগলা শর্ত শুনে যদিও ওয়াংয়ের মাথা হ্যাং হয়ে গিয়েছিল, তারপরে সে ভেবে দেখলো এতগুলো টাকা হাতছাড়া না করার থেকে একবার ট্রাই করে দেখাই ভালো। তাই সে শর্তগুলো মেনে 1 বিলিয়ন ডলার খরচের কন্ট্রাক্টে সাইন করে দেয়। আর এখান থেকেই শুরু হয় এই মুভির আসল মজা।
এখন এতগুলো টাকার খরচের হিসাব রাখতে তো একজনকে দরকার। তাই মিস্টার জিং একটি মেয়েকে নিয়োগ দেয়। আর মেয়েটি আর কেউ না, ওই যে সেই টিকটকার যার নাম ছিল জিয়াজু। আর ওকে দেখে ওয়াংয়ের তো খুব বেশি রাগ হয়। সে তখন মেয়েটিকে বলে, শালা তোমার জন্য আমার জেলে যেতে হয়েছিল। এদিকে জিয়াজু ওয়াংকে দেখে বলে, এই খারাপ লোকের সাথে তো আমি কখনোই কাজ করব না। আর এই চান্সে ওয়াং বলে, আমার তো একেই চাই। ওয়াং ভেবেছিল এই সুযোগেই সে তার প্রতিশোধ নিয়ে নিবে। এরপর বাধ্য হয়ে মেয়েটি তার কাজ করতে রাজি হয়। এবার মিস্টার জিং তাদের নিয়ে একটি বিশাল বড় বাংকারের দিকে যায়। আর সেখানে এত এত টাকা দেখে ওয়াং আর তার বন্ধুর মাথা তো পুরাই ঘুরে যায়। এত টাকা তারা কখনো রিয়েল লাইফে তো দূরের কথা, কল্পনাতেও দেখেনি। তো হুঁশ ফেরার পর ওয়াং প্রথম ধাপে তাদের টাকা উড়ানো শুরু করে দেয়। তো ওয়াং শুরুতেই তাদের খেলার মাঠে চলে যায়। আর সেখানে গিয়ে সে বলে, আমি এই মাঠকে বিশ্বমানের মাঠ বানাবো আর তোমাদের এই টিমটাকেও কিনে নেব। এদিকে ওয়াং এর মতো ফকিন্নি মার্কা লোকের মুখে এত বড় বড় কথা শুনে কুচ বলে, তোমার এই টাকা দিয়ে তুমি সবার আগে মানসিক রোগের ডাক্তার দেখাও ভাই। এই শুনে ওয়াং তো সাথে সাথেই তার লোকেদের টাকা নিয়ে আসতে বলে। আর এই টাকা দেখে তো ওখানে থাকা সবার চোখ কপালে উঠে যায়। ওয়াং তো এবার এই প্রো টিম কিনেই নিল। তারপর সে ভাবলো আরো কিভাবে খরচ বাড়ানো যায়। তাই সে এবার এই টিম নিয়ে যায় চীনের সব থেকে এক্সপেন্সিভ 5 স্টার হোটেলে। আর এখানে হোটেলের ম্যানেজার তো এই গরিব মার্কা লোকেদের দেখে বলে, স্যার এটা তো কোনো ছবি তোলার জায়গা না, এটা একটা 5 স্টার হোটেল। আর ওয়াং বলে, তোমার এই হোটেল আমি চাইলেই কিনে নিতে পারতাম, কিন্তু বিশেষ একটি কারণে সেটা সম্ভব হচ্ছে না। তবে হোটেল না কিনতে পারলেও ওয়াং এই হোটেলটি 1 মাসের জন্য ভাড়া নিয়ে নেই, যেন তার এই টিমের সবাই আরাম করে থাকতে পারে আর ভালো ভালো খেতে পারে। হোটেলের সব দামি দামি খাবার একে একে তাদের সামনে পরিবেশন করা হয়। হোটেলের সব দামি খাবার পেয়ে সবাই তো এমন ভাবে খাচ্ছিল যেন বছর খানেক পর তারা কিছু খেতে পেয়েছে। এমন জমজমাট খাবার পরিবেশে ওয়াং মাঝখানে স্টেজে দাঁড়িয়ে অ্যানাউন্স করে বলে, আমি একটি নতুন কোম্পানি খুলতে যাচ্ছি। আর সেই কোম্পানির সিইও পদে এই পেটুক মোটুকে সিলেক্ট করে ওয়াং। আর এসব শুনে এই মোটু ভাইয়া তো পুরাই আবেগ আপ্লুত হয়ে পড়ে। হোটেল থেকে ফেরার পথে ওয়াং যখন জিয়াজুর সাথে একটি সেলফি তুলতে যায়, তখন জিয়াজু বলে, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। আর এই বলে সে তার বিএফ এর গুণগান শুরু করে দেয়। এটা শুনে ওয়াং বলে, ঠিক আছে, কাল একবার নিয়ে এসো, মালটাকে একটু দেখে দিব নে। পরদিন জিয়াজু কথা মতো তার বয়ফ্রেন্ডকে ওয়াং এর সাথে মিট করিয়ে দেয়। তার বয়ফ্রেন্ড তো এখানে এসে খুবই ডিসেন্ট সাজার অভিনয় করতে থাকে। ওয়াং এর দামি মদের অফার সে রিজেক্ট করে দেয় আর বলে, আমি পাড়ার সবচেয়ে সৎ আর ভদ্র ছেলে, আমি এসব নেশা টেশা করি না। কিন্তু ওয়াং যখন তাকে 10 লাখ টাকার বিনিময়ে একটি স্পিচ লিখতে বলে, তখন সে অতি উত্তেজনা সামলাতে না পেরে একের পর এক ওয়াইন শেষ করে ফেলে। আর এসব দেখে তো তার গার্লফ্রেন্ড জিয়াজু পুরাই অবাক। জিয়াজু বলে, টাকা দেখলে কিছু মানুষের যেমন মাথা ঠিক থাকে না, তুমি হলেই সেই প্রকৃতির লোক। আর এতদিন ভালো মানুষ সেজে তাকে ধোঁকা দেওয়ার জন্য জিয়াজু তার সাথে ব্রেকআপ করে দেয়। জিয়াজু তারপর ওয়াংকে মনে করিয়ে দেয় যে এভাবে টাকা উড়াতে থাকলে তোমার এই সম্পত্তি 6 মাসে শেষ হয়ে যাবে। এটা শুনে ওয়াং বেচারা তো বেশ চিন্তায় পড়ে যায়, কারণ তার তো এই টাকা 1 মাসে শেষ করতে হবে। তাই সে আরো কিছু টাকা জিয়াজুর বয়ফ্রেন্ডকে দিয়ে দেয় তার কাজের জন্য। আর এই লোক টাকা পেয়ে এতটাই খুশি হয়েছে যে সে এখানকার কেয়ারটেকার হয়ে থাকতেও রাজি হয়ে যায়। এই দেখে জিয়াজু তো এবার সত্যিই ব্রেকআপ করে দেয়। দৃশ্য কাট হলে দেখা যায় ওয়াং তার অফিসে নতুন কোম্পানির আপডেট জানতে চাই। সেখানে ওয়াং তখন মার্কেটে যতগুলো লস খাওয়া কোম্পানি আছে তাদের সবার শেয়ার কিনে নেওয়ার নির্দেশ দেয়, তাতে করে সব টাকা সে দ্রুতই শেষ করতে পারে। আর তার এই পাগলামি দেখে জিয়াজু তার কাছে গিয়ে ফিসফিস করে বলে, আগে তো বলেছিলাম 6 মাস, এসব করলে তো তোমার সম্পত্তি 2 মাসও টিকবে না। ঠিক তখনই অফিসে অর্ধবস্ত্র পরিহিত এক পাগলের মতো লোক এসে তার নিজের বানানো একটি প্রজেক্ট সবার সামনে প্রেজেন্ট করতে থাকে। দেখা যায় লোকটি সাঁতার জানে না অথবা ভয় পায় এমন লোকেদের জন্য একটি আর্টিফিশিয়াল সুইমিং পুল বানিয়েছে, যেটা দিয়ে মানুষজন পানিতে না নেমেও সাঁতার কাটার ফিল নিতে পারবে। তার এই বলদ মার্কা প্রজেক্ট দেখে তো কর্মচারীরা তাকে বেরি করে দিচ্ছিল। তখনই ওয়াং তাদেরকে আটকে দেয়, কারণ তার তো এরকম তারছিরা প্রজেক্টই দরকার, যেটা লঞ্চ করে তার লাভ নয় বরং লসই হবে। এই সব কাণ্ড দেখে তো সেখানকার বাবুর্চি থেকে শুরু করে সবাই এক এক করে তাদের গাঁজাখুরি আইডিয়া বলতে শুরু করে। আর ওয়াংও তাদের সবাইকে ইনভেস্টমেন্ট দিয়ে দেয়। এই পুরো ঘটনা দেখে তো জিয়াজু পুরাই শকড। এদিকে বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় জিয়াজু দেখে তার প্রাক্তন খুব যত্ন সহকারে বাগানের কাজ করছে। এই দেখে তো বেচারি কিছুটা লজ্জাই পেয়ে যায়। যত যাই হোক, এটা তো তার এক্স, তাই না? অন্যদিকে ওয়াং এর মাথায় আরো একটি পাগলা বুদ্ধি চলে আসে। সে বিশ্বের সবচেয়ে বড় বিজনেস কনসালটেন্টকে নিজের দেশে ইনভাইট করে। আর এই মহাশয়ের কাজ হলো কিভাবে মানুষ তার বিজনেসকে আরো বড় করতে পারবে সেসব বিষয়ে উপদেশ দেওয়া। কিন্তু ওয়াং তো তার উল্টোটা করতে চাই, তাই সে তার কাছে জানতে চায় কিভাবে ব্যবসায় দ্রুত লস করানো যায়। এসব আজগুবি কথা শুনে এই বেচারা তো ওয়াংকে রীতিমতো গালমন্দ করে সেখান থেকে চলেই যায়। তো এভাবেই কিছুদিন কেটে গেল। যতভাবে টাকা কমানো যায় ওয়াং তো প্রায় সবই করেছে। এর মধ্যে হঠাৎ একদিন খবর আসে যে সকল লস হওয়া কোম্পানির শেয়ার সে কিনেছিল তাদের কোম্পানিতে এত ইনভেস্টের কারণে সব শেয়ার
শেয়ার মূল্য বেড়ে কয়েক গুণ হয়ে গেছে, আর এই শেয়ার থেকে তাদের কোম্পানির প্রায় $10 মিলিয়ন আয় হয়েছে। আর সব থেকে মজার ব্যাপার হলো ওই যে অর্ধপাগল লোকটির তারছিরা মার্কা প্রজেক্ট, সেটাও ইতিমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে, ফলে তাদের কোম্পানিতে শত শত ডলার আয় হতে থাকে। আর এইসব দেখে তো মিস্টার ওয়াং আরো একবার হার্ট অ্যাটাক করতে যাচ্ছিল। যেখানে সে টাকা কমাতে যাচ্ছে সেখানে কিনা টাকার পরিমাণ বেড়েই চলেছে। সুখ পালন করতে ওয়াং সবাইকে বের করে দিয়ে কিছু সময় একা থাকতে চাই। তার এই অবস্থা দেখে বাকিরা তো কিছুই বুঝে উঠতে পারছিল না। ওরা একে অপরকে বলছিল, মানুষ দেউলিয়া হয়ে গেলেও তো এমন রিয়েক্ট করে না বাবা, মানুষ তো আর জানে না ওয়াং বেচারা কোন দুঃখে এসব করছে। ওদিকে জিয়াজোর আজ জন্মদিন, কিন্তু তার জন্মদিন উদযাপন করার মতো কেউই ছিল না। তো ওই সময় জিয়াজোর এক্স বয়ফ্রেন্ড ফুলের বুকে নিয়ে তার সামনে উপস্থিত হয়ে যায়। জিয়াজো তো মনে মনে খুশি হয়ে গিয়েছিল, কিন্তু পরে দেখা যায় সে আসলে এসেছে জিয়াজোকে দিয়ে মিস্টার ওয়াংকে রিকোয়েস্ট করানোর জন্য, যাতে করে তার স্যালারি আরেকটু বাড়িয়ে দেওয়া হয়। আর এসব শুনে তো জিয়াজোর মনটাই ভেঙে যায়, তাই সে রেগে গিয়ে সাথে সাথে ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেয়। আর আমার মনে হয় এখানে থাকলে যে কোনো মেয়েই এই কাজটা করতো। দৃশ্য চলে যায় ওয়াং এর কাছে। জিয়াজো এখানে অফিসের কাজে আসলে ওয়াং জানাই, আজ আর কোনো কাজ নেই, আজ আমরা একসাথে এনজয় করব। এই বলে সে আকাশে অসংখ্য আতশবাজি দিয়ে ভরিয়ে দেয়। ওয়াং আসলে এসব করেছে টাকা খরচ করার জন্য, তাই সে পুরো শহরের আকাশ জুড়ে আতশবাজির এই বিশাল আয়োজন করে। কিন্তু জিয়াজো ভেবেছে ওয়াং এসব কিছু তার জন্মদিন উপলক্ষে করেছে, তো এখানে সে অনেকটাই ইমপ্রেসড হয়ে যায়। জিয়াজোকে এখানে বেশ খুশি দেখাচ্ছিল, আর এই দেখে ওয়াং এর মাথায় তো আরো একটা দুষ্ট বুদ্ধি চলে আসে, কারণ সেও মনে মনে জিয়াজোকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু এতদিন কোনোভাবেই সেটা বলতে পারছিল না। তাই সে তাকে আরেকটু ইমপ্রেসড করার জন্য পরদিন সারা শহরের বিলবোর্ডে লিখে তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। সেদিন জিয়াজো বাসা থেকে বের হয়ে দেখে সবাই তার পিছু নিচ্ছে সেলফি তোলার জন্য। বিলবোর্ডের কাহিনী বুঝতে পেরে জিয়াজো কোনো রকম একটি গাড়িতে উঠে তার প্রাণ বাঁচায়। আর গাড়িতে করে যাওয়ার সময় সে নাটকবাজ লোকটি এবার তাদের গাড়ির সামনে এসে পড়ে, আর সে একইভাবে অ্যাক্সিডেন্টের নাটক করতে শুরু করে। তো এবার জিয়াজো আসল ঘটনা বুঝতে পারে যে সেদিন ওয়াং তার সাথে সত্য কথাই বলেছিল, কিন্তু সে উল্টো বলবো যে তাকে জেলের ভাত খাইয়ে ছাড়লো। তাই সে ওয়াং এর কাছে গিয়ে নিজের ভুলটা স্বীকার করে সেই সাথে মিষ্টি করে একটা সরিও বলে। তাতে ওয়াং এতটাই খুশি হয় যে পরদিন সে জিয়াজোর পছন্দের সিঙ্গারকে ডেকে নিয়ে এক কনসার্টের আয়োজন করে। আর এই কনসার্টে জিয়াজো অনেক বেশি এনজয় করে। যখন এত কিছুর পরও টাকা কম ছিল না, তখন সে এমন এক চাল চাললো যেটা কিনা কাজ না করে উপায়ই নেই। সে মিডিয়া কনফারেন্সের মাধ্যমে পুরো শহরে জানিয়ে দেয় যে আমি একটি নতুন ইন্স্যুরেন্স খুলতে যাচ্ছি, যেখানে সবাইকে ওজন কমানোর চ্যালেঞ্জ দেওয়া হবে। যে ব্যক্তি 1 কেজি ওজন কমাতে পারবে তাকে আমি $1000 দিব। আর এই পাগলা অফার পেয়ে তো দেশের বাচ্চা থেকে বুড়ো সবাই ওজন কমানোর মিশনে নেমে পড়ে। এখন কেউ আর লিফট ব্যবহার করে না, সবাই এখন পায়ে হেঁটে ওঠানামা করছে। ট্রাফিক পুলিশও এখন নেচে নেচে কাজ করছে। এতে করে সবাই খুব দ্রুতই নিজেদের ওজন কমাতে সক্ষম হয়। আর ওয়াং এর টাকাও খুব দ্রুত শেষ হতে থাকে। ওয়াং এর এমন সুন্দর উদ্যোগের জন্য সরকার তাকে একটা বিশাল সম্মাননা উপহার দেয়। এই সুযোগে এই অনুষ্ঠানে ওয়াং জানায়, আমার একটি ফুটবল টিম আছে, আর এই টিম দিয়ে আমি দেশের সবচেয়ে বড় ফুটবল টিম হানতাইয়ের সাথে একটি প্রীতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছি। ওয়াং আসলে হানতাই টিমকে বিশাল অঙ্কের টাকা দিয়ে এই খেলায় আসতে রাজি করায়। দেখা যায় খেলার দিন পুরো স্টেডিয়াম জুড়ে কেবল হানতাইয়ের সাপোর্টারই দেখা যাচ্ছিল। মাত্র 21 জন সাপোর্টারই ছিল ওয়াং এর টিমে। এরই মধ্যে ওয়াং এর টিম হেলিকপ্টারে করে মাঠে এসে নামে। খেলা শুরু হলে প্রথম দিকে তো ওয়াং এর টিম হানতাইয়ের থেকে 8 গোল খেয়ে বসে, তাই হাফ টাইমে তারা বিভিন্ন ধরনের মাস্টার প্ল্যান করে তবেই মাঠে নামে। দেখা যায় তারা তাদের হাত পা সহ সবকিছু দিয়ে হানতাইয়ের গোল আটকানোর সর্বোচ্চ চেষ্টা করে। আর এভাবেই একে একে সব গোল ঠেকিয়ে 0-9 গোলে জিতে যায় ওয়াং এর টিম। আসলে টিম হানতাই খেলার শুরুতেই বলেছিল তারা যদি ওয়াং এর টিমকে 10 গোল দিতে পারে তবেই তারা নিজেদেরকে উইনার মনে করবে। তো এমন খুশির মুহূর্তে ওয়াং এর কাছে একটি কল আসে, জিয়াজোকে কারা যেন কিডন্যাপ করেছে। তারা ওয়াং এর কাছে মুক্তিপণ হিসেবে $10 মিলিয়ন দাবি করে বসে। যদিও $10 মিলিয়ন টাকা ওয়াং এর কাছে কোনো ব্যাপারই ছিল না, তবুও এটা তো তার রুলস এর বাহিরে, কেননা সে অন্য কারোর জন্য সেই টাকা খরচ করতে পারবে না। এখন এই টাকা হয়তো তাকে রুলস ভেঙে দিতে হবে, নয়তো জিয়াজোকে হারাতে হবে। তাই সে কোনো উপায় না পেয়ে মিস্টার জিং এর কাছে $10 মিলিয়ন টাকা ধার চায়। মিস্টার জিং তো তাকে এই টাকা দিতে অসম্মতি জানায়। আসলে জিয়াজোকে এই বেটাই কিডন্যাপ করিয়েছিল। সে দেখতে চাইছিল ওয়াং এর কাছে টাকা বড় নাকি ভালোবাসা। এটা ছিল ওয়াং এর সর্বশেষ পরীক্ষা। তো মিস্টার জিং এখানে জিয়াকে পুরো ঘটনা খুলে বলে। সব শুনে জিয়াজো বলে, ওয়াং তো এত টাকার মায়া ছেড়ে কখনোই আমাকে বাঁচাতে আসবে না। আর ঠিক সেই মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে সকল প্রপার্টির মোহ ত্যাগ করে ওয়াং চলে আসে $10 মিলিয়ন টাকা নিয়ে তার ভালোবাসার মানুষকে বাঁচাতে। এখানে এসে সে পাহাড় সমান কষ্ট নিয়ে জিয়াজোকে বলছিল, কিডন্যাপ হওয়ার আর সময় পেলে না। যাই হোক, আমাদের গল্পের হিরো ওয়াং সাহেব তো সর্বশেষ পরীক্ষাতেও পাশ করে যায়। সেই সাথে $37 বিলিয়ন সাথে সাথে সে জিয়াজোর মনটাও জিতে নেই। দৃশ্য কাট হয়ে বেশ কিছুদিন পর দেখানো হয় জিয়াজো এখন প্রেগনেন্ট। দেখা যায় তারা একটি ফাউন্ডেশনে এসেছে তাদের সব সম্পত্তি দান করে দেওয়ার জন্য। তো হঠাৎ করে তাদের মনে পড়লো সব
সম্পত্তি দান করে দিলে তাদের সন্তানদের জন্য কি থাকবে, তাই তারা চাহিদা অনুযায়ী একটা লিস্ট করতে থাকলো। আর এই লিস্ট বানানো শেষ না হলেও আমাদের মুভি কিন্তু এখানেই শেষ। তো আজকের এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে আশা করি সবাই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনারা যদি কোনো মুভি বা অনগোয়িং ড্রামার এক্সপ্লেনেশন চান সেটাও আমাকে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে সেটা আপলোড করার।